প্রশ্ন। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করো। আর লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, একজন এই ভিডিওর লিঙ্কটা একজন গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে একজন লিঙ্ক দিয়ে সবাইরে জয়েন করতে বলো। স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কমেন্টস করো। মাত্র একজন কমেন্ট করছে যে ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা শুরু করি। আমাদের টপিকস আজকে তাপগতিবিদ্যার পার্ট 1। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম পার্ট শিখব। তো তাপগতিবিদ্যার প্রথম টপিকসই আমাদের দুইটা বিষয় আসে, একটা কি তাপ আর একটা তাপমাত্রা। তো তাপ আর তাপমাত্রা এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে আর কোনটা কি, এটা আমরা আগে প্রথমে শিখব। তো তাপ এটা কি হিট, মানে এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর তাপমাত্রা কি টেম্পারেচার। টেম্পারেচার এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা। তাহলে তাপ এবং তাপমাত্রা এই দুইটার মধ্যে কিছু আমরা থিওরিটিক্যাল সহ একদম খুঁটিনাটি শিখব। দেখো, তাহলে তাপের কি, এটা এক প্রকার শক্তি,
আর তাপমাত্রা হচ্ছে কি বস্তুর তাপীয় অবস্থা। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাহলে একক হচ্ছে কি, তাপের একক হচ্ছে আমাদের জুল বা ক্যালোরি। দুইটা একক ইউজ করা হয়, একটা হচ্ছে একক হচ্ছে তাপের একক জুল আর একটা হচ্ছে কি ক্যালোরি। আর তাপমাত্রার একক কি কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে। তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে কি ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার আর তাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার। তাহলে এটা দিয়ে কি করা হয়, থার্মোমিটার দিয়ে মাপা হয় কি তাপমাত্রা। আরেকটা যন্ত্র আছে, এটার নাম হচ্ছে কি পাইরোমিটার। ঠিক আছে, এই পাইরোমিটার দিয়ে 500 ডিগ্রি এর চেয়ে বেশি তাপমাত্রা এবং সূর্য পৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়। এটা মাপা হয় কি দিয়ে, পাইরোমিটার দিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট, আসে অনেক সময় যে পাইরোমিটার দিয়ে 500 ডিগ্রির চাইতে বেশি যে তাপমাত্রা আছে এটা পরিমাপ করা হয় পাইরোমিটার দ্বারা। সূর্য পৃষ্ঠের তাপমাত্রা মাপা হয় কি দ্বারা, পাইরোমিটার দ্বারা। তাহলে হচ্ছে আমাদের তাপ এবং তাপমাত্রার যে বেসিক পার্থক্য, একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে কি বস্তুর তাপীয় অবস্থা। তাহলে এই দুইটা হচ্ছে আমরা শিখলাম। এখন দেখো তাপের একক শিখলাম কি জুল বা ক্যালোরি আর তাপমাত্রার একক হচ্ছে কি কেলভিন। আর তাপ পরিমাপের যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার। এখন দেখো আমাদের এখানে তাপের ইকুয়েশন হচ্ছে, আমরা জানি তাপের এই ইকুয়েশনগুলো আছে যে H সমান mLF, H সমান mLV। আরেকটা আমরা 9-10 থেকে শিখছি, এটা হচ্ছে H সমান কত ms ডেল থিটা, ms ডেল থিটা। এই তিনটা হচ্ছে আমাদের এখানে তাপের কি ইকুয়েশন। তাহলে দেখো এই এলএফটা হচ্ছে আমাদের কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর। তাহলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে কি এলএফ। আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা হচ্ছে আমাদের কি এলভি। এলভিটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এলএফ এর মানটা এটা নির্দিষ্ট মান ফিক্সড। এলএফ এর মানটা হচ্ছে দেখো 3.36 গুণন 10 টু দি পাওয়ার কত 5। এককটা কি হবে দেখো, এলএফ সমান কত লিখতে পারি, এইচ বাই কি এম। এইচ এর একক আমরা জানি জুল আর এম এর একক কি কেজি। তাহলে এখানে লিখতে পারি জুল পার কি কেজি। এই এলএফ এবং এলভি দুইটার একক কি হবে, সেম একক জুল পার কেজি। তাহলে দেখো এখানে এলএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 3.36 গুণন 10 টু দি পাওয়ার 5 জুল পার কেজি। আরেকটা হচ্ছে এলভি ইজ ইকুয়াল টু 2.26 গুণন 10 টু দি পাওয়ার 6 জুল পার কি কেজি। তাহলে এটা হচ্ছে এলএফ এর মান আর একটা হচ্ছে এলভির মান। আর এইচ এর সূত্রগুলো পাচ্ছি কি, যে একটা হচ্ছে এমএলএফ এমএলভি আর একটা হচ্ছে এমএস কি ডেল থিটা। এখন দেখো যে আমরা আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ এস এর এককটা কিভাবে বের করতে পারি। আপেক্ষিক তাপ আমরা জানি কি এস, এস সমান কত লিখতে পারি, এইচ ডিভাইডেড বাই এম ডেল থিটা। এস সমান লিখতে পারি এইচ ডিভাইডেড বাই কত এম ডেল থিটা। তাহলে এইচ এর জন্য আমরা লিখতে পারি জুল, এম এর জন্য পার কেজি আর এই থিটার জন্য কি পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। দেখো আপেক্ষিক তাপ হচ্ছে তিন ধরনের, একটা পানি, একটা বরফের ক্ষেত্রে আর একটা বাষ্পের ক্ষেত্রে। পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ আমরা জানি কত 4200 জুল পার কেজি পার কেলভিন, বরফের ক্ষেত্রে 2100। আর বাষ্পের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 1000, বাষ্পের ক্ষেত্রে 1000 জুল পার কেজি পার কেলভিন। দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, পানি থেকে যখন বরফ আসতেছে অর্ধেক, বরফ থেকে যখন বাষ্প আসতেছে অর্ধেক। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা হচ্ছে যখন পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়, যে একটা পাত্রে কি আছে পানি ফুটতেছে, এই অবস্থায় যখন বাষ্পে পরিণত হয় সে অবস্থায় হচ্ছে আপেক্ষিক তাপ কত হবে, অসীম হবে। ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হচ্ছে এমন অবস্থায় আপেক্ষিক তাপ অসীম। এটা হচ্ছে চিটাং বিশ্ববিদ্যালয় 1516-তে আসছে। ঠিক আছে, এটা থিওরিটিক্যাল, আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে তাপ, তাপমাত্রা, তাপের কিছু ইকুয়েশন পাচ্ছি। আর এরপরে আমরা আসবো তাপগতিবিদ্যার কি শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে দেখো বিবৃতিটা এখানে লিখছি, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে তারা নিজেরা কি থাকবে, পরস্পর তাপীয় সমতায় থাকবে। দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে তারা নিজেরাও পরস্পর কি থাকবে, তাপীয় সমতা। তাপীয় সমতা মানে হচ্ছে কি তাপের কোনো আদান প্রদান ঘটবে না।
তাপীয় সমতা মানে হচ্ছে একটা থেকে আরেকটাতে তাপ যাবেও না আসবেও না, এটাই হচ্ছে তাপীয় সমতা। দেখো এই যে সাপোজ এ বস্তু আর বি বস্তু দুইটা আলাদাভাবে, এদের মধ্যে কোনো সংস্পর্শ নাই। না না, বাষ্পে আপেক্ষিক তাপ 1000, বাষ্পের ক্ষেত্রে 1000। এটা মনে হয় অ্যাসপেক্টে 2000 লেখা আছে, এটা একটু ঠিক করে নিও, এটা 1000 হবে। হ্যাঁ, তাহলে দেখো দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে তারা নিজেরাও পরস্পর কি থাকবে, তাপীয় সমতায় থাকবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি বস্তু, এদের মধ্যে কোনো সংযোগ নাই, কিন্তু এরা পরস্পর তৃতীয় একটা বস্তুর সাথে যুক্ত আছে, এটার সাথে তাপীয় সমতায়, তাহলে এরা নিজেরাও কি আছে, তাপীয় সমতায় আছে। তাপীয় সমতা বলতে বোঝায় যে তাপের কি হবে না, কোনো আদান প্রদান ঘটবে না। তাপীয় সমতা মানে হচ্ছে তাপের আদান প্রদান ঘটবে না। তাপীয় সমতা আদান বা প্রদান ঘটবে না, এটা হচ্ছে কি তাপীয় সমতা। এখন দেখো যে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়। এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা আমরা শিখলাম, এই সূত্রের উপর ভিত্তি করে কি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 19-20 আসছে যে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়। এটা আরো কয়েক জায়গায় আসছে। তাহলে থার্মোমিটার বানানো হয় কোন সূত্রের উপর ভিত্তি করে, শূন্যতম সূত্র। তাহলে দেখো তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র পাইলাম, এটা হচ্ছে তৃতীয় কোনো বস্তুর সাথে দুইটা বস্তু তাপীয় সমতায় থাকলে তারা নিজেরাও তাপীয় কি থাকে, সমতায় থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখান থেকে যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আসতে পারে এগুলো আমরা এখান থেকে শিখলাম। পরে যাব আমরা হচ্ছে প্রথম সূত্রে। দেখো আমাদের তাপগতিবিদ্যার কি প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে যখন কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তাহলে কাজ তাপের কি হয়, সমানুপাতিক হয়। যখন কাজ সম্পূর্ণরূপে তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, তখন কাজ তাপের কি হয়, সমানুপাতিক হয়। তাহলে দেখো যে আমাদের সূত্রটা হচ্ছে কি ডাব্লিউ প্রপোর্শনাল টু কত, এইচ। কাজ তাপের কি সমানুপাতিক, কাজ হচ্ছে তাপের সমানুপাতিক। তাহলে এই যে কাজ প্রপোর্শনাল টু কি, তাপ, হিট, ওয়ার্ক প্রপোর্শনাল টু হিট। তাহলে দেখো আমরা এই যে এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, জে এইচ। এখানে যেটা হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা হচ্ছে কি জুল তুল্যাঙ্ক, এটাকে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা জুল তুল্যাঙ্ক। তাহলে এইখান থেকে আমরা সমীকরণটা কত লিখতে পারি, জে ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ ডিভাইডেড বাই এইচ, কাজ ডিভাইডেড বাই কি তাপ। এখন দেখো যখন কাজের একক এবং এইচ তাপের একক, দুইটার একক কি হবে, জুল হবে। যদি এটার এককও জুল হয় আর এটার এককও জুল হয়, জুল জুল কাটলে কি থাকবে, জের কোনো কি নাই, একক নাই। যখন ডাব্লিউ এবং এইচ উভয়ের এককই জুল, সে তখন কি থাকবে না, জের কোনো একক নাই। আবার যখন তাপের এককটা ক্যালোরি হবে, ক্যালোরি, তাহলে এটার এককটা কি হবে, জের এককটা উপরে জুল, নিচে হবে কি ক্যালোরি। তাহলে আমরা লিখতে পারি জুল পার কি ক্যালোরি। তাহলে জের একক যখন হচ্ছে এইচ এর এককটা ক্যালোরি হবে, তখন জের একক থাকবে এবং এককটা হবে কত, জুল পার ক্যালোরি। আর যখন ডাব্লিউ এবং এইচ দুইটার এককই জুল, জুল জুল কি হয়ে যাবে, কাটা যাবে, তাহলে কোনো একক নাই। এখন আমাদের দেখো আমরা দুইটা মান শিখছি যে 1 ক্যালোরি সমান হচ্ছে কত, 4.2 জুল, আরেকটা হচ্ছে 1 জুল সমান হচ্ছে 0.24 ক্যালোরি। চিটাগাং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলাতে আসছিল, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল আর 1 জুল হচ্ছে কি 0.24 ক্যালোরি। তাহলে ক্যালোরি বড় হইলো না জুল বড় হইলো, তাহলে আমাদের হচ্ছে ক্যালোরি বড় নাকি হচ্ছে জুল বড়। দেখো 1 ক্যালোরি সমান হচ্ছে কত, 4.2 জুল। দেখো জুলের মানের সাথে কি, যদি 4.2 জুলের সমান হচ্ছে কি 1 ক্যালোরি, তাহলে ক্যালোরিটা কি হচ্ছে বড়। আর জুলটা হচ্ছে দেখো ক্যালোরির কত, 0.24 গুণ, তার মানে জুল হচ্ছে কি ছোট, কম।
তাহলে আমরা এখান থেকে শিখতেছি ক্যালোরি ইজ গ্রেটার দ্যান কি জুল। এখন দেখো আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। তো ম্যাথমেটিক্যাল পার্টে দেখো 1 কেজি বরফ গলাতে কি পরিমাণ তাপের প্রয়োজন। 1 কেজি বরফ গলাতে কি পরিমাণ কি প্রয়োজন, তাপের প্রয়োজন। তাহলে বরফ গলাইতে বলছে, তাহলে আমাদের সূত্র কি হবে, বরফ গলনের সাথে সূত্র হচ্ছে কি H = mLF। এই যে বরফ গলনের আপেক্ষিক কি সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে 1 কেজির জন্য 1 আর আপেক্ষিক তাপের জন্য 3.36 গুণন 10⁵ কত 5। তাহলে আমাদের তাপটা কত লাগতেছে 3.36 গুণন 10⁵ জুল। ঠিক আছে। তাহলে 1 কেজি বরফ গলাতে কি পরিমাণ তাপের প্রয়োজন, যেহেতু বরফ গলানোর কথা বলা আছে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হবে H সমান কত mLF। LF হচ্ছে কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। পরেরটা দেখো 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করলে 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে পরিণত করলে কাজের পরিমাণটা কত হবে। কুয়েটে আসছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18। তাহলে দেখো 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কি করছে, কাজে পরিণত করছে। তাহলে আমাদের W = কত JH, জে কত H। তাপের মান দেওয়া আছে 2 আর জে এর মান আমরা জানি ক্যালোরিতে কি হবে, যেহেতু ক্যালোরি এককে আছে তাহলে ক্যালোরিকে জুলে নিলে কত হয় 4.2। আর তাপের একক কত, তাপের মান দেওয়া আছে 2 ক্যালোরি। তাহলে দেখো আমাদের এখান থেকে আসতেছে কত 8.4 জুল। ঠিক আছে। 2 ক্যালোরি তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করলে কাজের পরিমাণটা কত হবে, W = JH। 1 জে সমান হচ্ছে ক্যালোরি, 1 ক্যালোরি সমান কত 4.2 জুল। আবার H এর মানটা আছে কত 2 ক্যালোরি, তাহলে 2 আমাদের এখান থেকে গুণ করলে কত আসতেছে 8.4 জুল। পরেরটা দেখো 4200 মিটার উঁচু একটা জলপ্রপাতের শীর্ষদেশ ও তলদেশের তাপমাত্রার পার্থক্য কত হবে। 4200 মিটার উঁচু একটি জলপ্রপাতের শীর্ষদেশ ও তলদেশের তাপমাত্রার পার্থক্য কত হবে। জাহাঙ্গীরনগরে 2 বার, রাজশাহীতে 13-14। দেখো আমরা জানি যে তাপ এক প্রকার শক্তি, আমরা তাপ সমান কি লিখতে পারি শক্তি, তাপ আর শক্তি কি লিখতে পারি সমান। এখন দেখো একটা উচ্চতা আছে এত উঁচু 4200 মিটার উঁচু, উচ্চতার ক্ষেত্রে আমাদের শক্তি কি হয় বিভব শক্তি mgh। আবার দেখো যেহেতু তাপমাত্রার পার্থক্য চাইছে, পার্থক্যের সূত্র একটাই আছে ms ডেল থিটা, ওই যে ডেল থিটাটাই হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রার পার্থক্য কত ms ডেল থিটা। এখন দেখো আমাদের এখান থেকে যদি আমরা mm কাটা দেই, mm কাটা পার্থক্য চাইছে, তাহলে ডেল থিটা = কত লিখতে পারি আমরা GH / কত S। তাহলে দেখো 4200 মিটার উঁচু একটা জলপ্রপাত, শীর্ষদেশ এবং তলদেশের তাপমাত্রা পার্থক্য কত। জলপ্রপাতে সাধারণত আমরা জানি পানি থাকে, আপেক্ষিক তাপ কত 4200। জি এর মান দেওয়া আছে কত ধরো 9.8, জি এর মান হচ্ছে 9.8 আর এইচ এর মান হচ্ছে কত 4200। তাহলে এই 4200 যদি আমরা কাইটা দেই তাহলে হচ্ছে কত হবে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 9.8 কেলভিন। পার্থক্যের স্কেলের ক্ষেত্রে কেলভিনেও যে পার্থক্য সেন্টিগ্রেডেও সেম পার্থক্য, একই জিনিস। কারণ দেখো যদি সেন্টিগ্রেডে পার্থক্য করো, কেলভিনের যে পার্থক্যটা, কেলভিনের ঊর্ধ্ব আর নিম্ন বিন্দু কত 273 মাইনাস কত 373, মানে 373 মাইনাস 273, পার্থক্য কত আছে 100। আর সেন্টিগ্রেডের ক্ষেত্রে এটা কত 100 মাইনাস 0 ডিগ্রি আর 100 ডিগ্রি, তাহলে পার্থক্য কত আসতেছে 100। পার্থক্যের স্কেলের ক্ষেত্রে কেলভিন আর সেন্টিগ্রেড সমান, পার্থক্যের স্কেলের ক্ষেত্রে কেলভিন আর সেন্টিগ্রেড কি হবে সমান হবে। তাহলে দেখো অ্যান্সারে সেন্টিগ্রেডও থাকতে পারে কেলভিনও থাকতে পারে। তাহলে 4200 মিটার উঁচু একটি জলপ্রপাতের শীর্ষদেশ এবং তলদেশের তাপমাত্রার পার্থক্য কত হবে। তাহলে আমরা জানি শক্তি সমান কি তাপ, তাহলে তাপের সূত্র হচ্ছে ms ডেল থিটা আর শক্তি হচ্ছে mg কত h, যেহেতু উচ্চতা আছে।
তাহলে এখান থেকে এম এম কাটা ডেল থিটা ইজ ইকুয়াল টু জিএইচ ডিভাইডেড বাই কত এস। তাহলে আমাদের মান আসতেছে কত 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 9.8 কেলভিন। পরেরটা দেখো, কত উচ্চতা থেকে পড়তে দিলে বরফের 1% গলে যাবে। কত উচ্চতা থেকে পড়তে দিলে কি হবে, বরফের 1% গলে যাবে। তাহলে এই যে উচ্চতার সাথে সম্পর্কিত আর একটা আছে কি, বরফ গলন। তাহলে উচ্চতার সাথে আমাদের শক্তি জানি আমরা এমজি কত এইচ, আর বরফ গলে যাবে কত পার্সেন্ট, 1%। তাহলে আমাদের সূত্র হবে কি, এম এল এফ এর কি 1%, এম এল এফ এর 1%। তাহলে দেখো এম 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 আর এম কাইটা দাও, এখান থেকে আমাদের উচ্চতা বের করতে বলছে, কত উচ্চতা থেকে পড়লে। তাহলে এই সমান আমরা লিখতে পারি এল এফ গুণন 1%কে যদি আমরা করি 1/100 গুণন কত হয় 1/100। এখন দেখো এল এফ এর মান আমরা জানি কত 3.36 গুণন 10⁵। আবার জি এর মান দেওয়া আছে কত 10, এই 10 আর এখান থেকে হচ্ছে 10⁻³ কত 3, কাইটা দিলে 10 স্কোয়ার, মান আসতেছে কত 336 মিটার। তাহলে কত উচ্চতা থেকে পড়তে দিলে বরফের 1% কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে উচ্চতার সাথে আমাদের শক্তির সম্পর্ক হচ্ছে এমজিএইচ, আর এখান থেকে দেখো এমএলএফ এর কত পার্সেন্ট গলবে, 1% গলবে। তাহলে এমএলএফ এর 1% যদি গলে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে জি ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 10 মিটার পার কত সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এমজিএইচ ইজ ইকুয়াল টু এমএলএফ এর কত 1%। তাহলে এম যদি কাটা দেই, এই 342.8, এটা কিভাবে হয় 336 মিটার, 336 মিটার। এরপরেরটা দেখো, 400 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা বুলেটকে হঠাৎ থামিয়ে দেওয়া হলে এর সমস্ত গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। এস সমান 400 হলে ডেল থিটা কত হবে। 400 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা বুলেটকে হঠাৎ থামিয়ে দেওয়া হলে সমস্ত গতিশক্তির অর্ধেক, সমস্ত গতিশক্তি কত, হাফ এমবি স্কোয়ার। বলছে এইটার অর্ধেক তাপে পরিণত হয়। পার্থক্যের ক্ষেত্রে আমাদের তাপের সূত্রটা হচ্ছে কি এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। কতটুকু গতিশক্তির কতটুকু বলছে, অর্ধেক তাপে পরিণত হয়। তাহলে এম এস ডেল থিটা কি হবে, গতিশক্তির অর্ধেক। এই গতিশক্তির আবার কি অর্ধেক, এটা হচ্ছে সম্পূর্ণ গতিশক্তি। এই গতিশক্তির অর্ধেক কি হয়েছে, তাপে পরিণত হয়েছে, তার মানে এম এস ডেল থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি এম এম কাটা ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, √4s ডেল থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি যে এত বেগে চলন্ত একটা বুলেটকে হঠাৎ থামিয়ে দেওয়া হলে সমস্ত গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। এস সমান যদি 400 জুল পার কেজি পার কেলভিন হলে ডেল থিটা সমান কত হবে। তাহলে দেখো আমরা এখান থেকে ডেল থিটা বের করব। তাহলে ডেল থিটা যদি বের করি, বা ডেল থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, বি স্কোয়ার ডিভাইডেড বাই কত 4s, বি স্কোয়ার ডিভাইডেড বাই 4s। তাহলে দেখো বি স্কোয়ারের মান আছে, বেগ দেওয়া আছে 400 গুণন কি 400, 4s এর মান দেওয়া আছে কত 400। তাহলে 400 যদি এটা দিয়ে কাটো ইকুয়াল টু কত হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100 কি কেলভিন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 100 কেলভিন। 200, এটাও ভুল হয়েছে, এটা কত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা কি হবে 100 কেলভিন হবে। যে 400 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা বুলেটকে হঠাৎ থামিয়ে দেওয়া হলে এর সমস্ত গতিশক্তির অর্ধেক তাপে পরিণত হয়। এস সমান যদি 400 জুল পার কেজি পার কেলভিন হলে ডেল থিটা ইকুয়াল টু কি হোয়াট। তাহলে আমরা গতিশক্তি, হ্যাঁ 100, নাইমা বলছে 100, ঠিক আছে। তাহলে সমস্ত গতিশক্তি হচ্ছে হাফ এমবি স্কোয়ার, এইটারও অর্ধেক, তাহলে হাফ, আরেকটা হাফ ইকুয়াল টু কি তাপ, তাপ হচ্ছে এম এস কি ডেল থিটা। এম এম কাইটা দিলে আমাদের সমীকরণ হচ্ছে ডেল থিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4s। পরেরটা দেখো, 5 কেজি বরের বুলেট, 5 কেজি বরের বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা কত হয় 100 কেলভিন বৃদ্ধি হয়। তাপমাত্রা বৃদ্ধি হয় কত 100 কেলভিন।
কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল। তার মানে বেগে বাধাপ্রাপ্ত হয়, তাহলে বেগের সাথে সম্পর্ক কার? গতিশক্তি। বলছে কোনো তাপই নষ্ট হয় নাই, তার মানে সম্পূর্ণ গতিশক্তি সমান কি? সম্পূর্ণ তাপ, এম এস ডেল থিটা। এম এস ডেল থিটা। তাহলে এম এম কাইটা দাও এখান থেকে, বা ভি লিখতে পারি কত? √2s ডেল থিটা। ভি সমান লিখতে পারি কত? 2s ডেল থিটা। এখন দেখো এস এর মান দেওয়া আছে আমাদের কত? 125 গুণন 160। ডেল থিটার মান, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে কত? 160 কেলভিন। তাহলে এটা হচ্ছে ডেল থিটা 160। এখন দেখো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? এই ক্যালকুলেশনটা আমাদের কি একটু কঠিন হয়ে যাচ্ছে না? তাহলে দেখো এই যে রুটের ভিতরে আমাদের এই 2 দিয়ে 125কে গুণ করলে কত হবে? 125কে গুণ করলে হবে 200 কত? 50। আবার এইখানে একটা শূন্য আছে, এই শূন্যটা এই পাশে দিয়ে দাও। 2500 থাকলো কি এখানে? 16। এখন দেখো 2500-র জন্য আমাদের কত? 50। 16-র জন্য কত? 4। 16-র জন্য আমাদের বর্গমূল কত? 4। তাহলে এটা আমাদের আসতেছে কত? বেগ আসতেছে 200 মিটার পার কি সেকেন্ড। 2500-র জন্য আমরা হচ্ছে পাচ্ছি কত? 2500-র জন্য পাচ্ছি 50, আর 16-র জন্য পাচ্ছি কত? 4। এটাকে রুট ওভার করার জন্য, রুট ওভার করার সুবিধার্থে আমরা কি করে নিয়েছি? 2 দিয়ে 125কে গুণ করলে হচ্ছে 250। আবার এইখানে এই শূন্যটা এখানে দিয়ে দিছি, তাহলে হচ্ছে কত? 2500। 2500কে রুট ওভার করলে 50, 16কে রুট ওভার করলে 4, 4 50 হচ্ছে 200 মিটার পার কি সেকেন্ড। তাহলে 5 গ্রাম বরের বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা বৃদ্ধি 160 কেলভিন হয়, কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? তার মানে সম্পূর্ণ গতিশক্তি কি হয়েছে? তাপে পরিণত হয়েছে। তাহলে সম্পূর্ণ গতিশক্তি ইকুয়াল টু তাপ। বেগ বের করছি এইভাবে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কিনা এ পর্যন্ত? তাপ তাপ রিলেটেড যতগুলো অঙ্ক করলাম, তারপরে জুল ক্যালোরির সম্পর্ক, তাপের জুল তুল্যাঙ্ক, তারপরে তাপমাত্রা সম্পর্ক, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। দেখো ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা এখন নেক্সটে যাব, যে প্রথম সূত্রের গাণিতিক রূপ আছে। হ্যাঁ, আমাদের প্রথম যে সূত্রটা শিখছি, যে যদি তাপ সম্পূর্ণরূপে কাজ সম্পূর্ণরূপে তাপে পরিণত হয়, তাহলে হচ্ছে আমাদের তাপ কাজের কি? কাজ তাপের সমানুপাতিক। আমাদের এই তাপ গতিবিদ্যায় 3টা সূত্র আছে, একটা হচ্ছে শূন্যতম, একটা প্রথম সূত্র, আর একটা হচ্ছে কি দ্বিতীয় সূত্র। মেইনলি এই 3টা সূত্রের উপরই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। তো আমরা প্রথম সূত্রের যে গাণিতিক রূপ আছে, এই গাণিতিক রূপটা দেখব। দেখো তাহলে প্রথম সূত্রের গাণিতিক রূপটা দিছে কে? ক্লসিয়াস। তাহলে এই ক্লসিয়াসের সমীকরণটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই সমীকরণটাই আসছে জাহাঙ্গীরনগরে, প্লাস আর অন্যান্য জায়গায় আসছে, যে প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটা? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। কোনটা কি এটা আমরা শিখব। এই ডিডাব্লিউ আবার লিখতে পারি পিডিভি। এই ডিভিটা হচ্ছে কি? আয়তনের পরিবর্তন। ডেল ভিটা হচ্ছে কি? আয়তনের পরিবর্তন। আর পি হচ্ছে চাপ। পি হচ্ছে চাপ। এখন দেখো ডি কিউটা হচ্ছে আমাদের তাপ শক্তি। ডি কিউটা হচ্ছে কি? আচ্ছা পরে করে নিও। তাহলে দেখো এটা হচ্ছে, তুমি পরে রেকর্ড ক্লাস করে নিও ফজিয়া। তাহলে এটা দেখো ডি কিউটা হচ্ছে কি? তাপ শক্তি। আবার এখানে ডি ইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ডি ইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর ডি ডাব্লিউ আমরা কি শিখলাম? কাজ। আবার কাজ সমান আমরা শিখছি কি? চাপ গুণন আয়তনের পরিবর্তন। চাপ গুণন আয়তনের পরিবর্তন। এখন দেখো এই যে এগুলা প্লাস মাইনাস কখন হবে?
যদি আমরা সিস্টেমে তাপ দেই, একটা ইঞ্জিনের মধ্যে আমরা তাপ সরবরাহ করতেছি বাইরে থেকে, তাহলে সেটা ডি কিউটা প্লাস হবে। আর যদি সিস্টেম তাপ বর্জন করে সেই ক্ষেত্রে ডি কিউ মাইনাস। অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় ডিইউ প্লাস। বৃদ্ধি কখন পাবে? যখন আমরা তাপমাত্রা কি করব, ইঞ্জিনের তাপমাত্রা বাড়বে, টি বাড়বে, টি এর সাথে এই যে ডিইউ এর সম্পর্ক আছে, টি বাড়লে ডিইউ বাড়ে। আর অভ্যন্তরীণ শক্তি যদি কমে যায় সেই ক্ষেত্রে আমাদের ডিইউটা হচ্ছে কত, নেগেটিভ হবে। সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম মানে একটা মেশিন বা ইঞ্জিন কি করতেছে, নিজে কাজ করতেছে, অথবা আয়তন বাড়তেছে, আয়তন বাড়লে সেই ক্ষেত্রে ডিডাব্লিউটা কি হবে, প্লাস হবে। কারণ এই যে আয়তনের সাথে সম্পর্ক আছে, ডিডাব্লিউর সম্পর্কটা কি, সমানুপাতিক। আয়তন যদি বাড়ে সেই ক্ষেত্রে আমাদের ডিডাব্লিউটা কি হবে, পজিটিভ। আর সিস্টেমের উপরই যদি কাজ করা হয়, যে আমরা সিস্টেম কোনো কাজ করতেছে না, সিস্টেমের উপরে আরো কাজ করতে হচ্ছে এবং আয়তনটা কমে গেছে, সেই ক্ষেত্রে ডিডাব্লিউটা কি হবে, ঋণাত্মক। তাহলে দেখো, তাপ দিলে প্লাস, তাপ বর্জন করলে মাইনাস, তারপরে অভ্যন্তরীণ শক্তি বাড়লে প্লাস, কমলে মাইনাস। সিস্টেম নিজে কাজ করলে অথবা আয়তন বাড়লে প্লাস, সিস্টেমের উপর কাজ করলে বা আয়তন কমলে এটা কি হবে, মাইনাস। যদি বাড়া বা কমা এগুলা নির্দিষ্ট করে বলা না থাকে, তবে আমরা প্লাস ধরে কি করব, অঙ্ক করব। কোনো কিছুই ইঙ্গিত দেয় নাই যে কমতেছে না বাড়তেছে, সিস্টেম নিজে কাজ করতেছে নাকি সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, এগুলা যদি নির্দিষ্ট করে বইলা না দেয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্লাস ধরে কি করব, অঙ্ক করব। এখন দেখো, তাপগতিবিদ্যা যে প্রক্রিয়া আছে, কয়টা প্রক্রিয়া আছে, 4টা। তাপগতিবিদ্যা প্রক্রিয়া কয়টা আছে, 4টি। তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে আমাদের 4টি প্রক্রিয়া আছে। তো এই 4টি প্রক্রিয়ার মধ্যে প্রথম প্রক্রিয়া হচ্ছে আমাদের কি, সম আয়তন প্রক্রিয়া। ইংলিশগুলো আমাদের জানা লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন জায়গায় ইংলিশ নাম দিয়ে দেয়। সম আয়তনের ইংলিশ নেম হচ্ছে আইসোচরিক। তাহলে দেখো, এই সম আয়তন আইসো দ্বারা বোঝায় যে এটা হচ্ছে কি, সম। আইসো মানে হচ্ছে সম। দেখো তাহলে সমায়তন প্রক্রিয়ার, চলন্ত গাড়ির টায়ারে কি ধরনের প্রক্রিয়া চলে, সমায়তনে চলে। এটা মেডিকেল আসছিল 16-17। চলন্ত গাড়ির টায়ারে সমায়তন প্রক্রিয়া চলে। তাহলে সমায়তনের ক্ষেত্রে আমরা সম আয়তন, তার মানে আয়তনটা কি থাকবে, স্থির থাকবে। আয়তন যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিবিটা কি হচ্ছে, 0। তার মানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তনের কোনো পরিবর্তন কি হচ্ছে না। যদি আয়তন যদি স্থির থাকে, মানে আয়তন যদি একই থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আয়তনের কোনো চেঞ্জ নাই। আয়তনের যদি চেঞ্জ না থাকে তাহলে ডিডাব্লিউটা কত হবে, পিডিবি। এই ডিবিটা যদি 0 হয়, পিডিবিটা কত হবে, 0 হবে। তাহলে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডিডাব্লিউটা কত, 0। তাহলে ডিডাব্লিউ 0 হলে সমীকরণ কত পাবো, ডি কিউ ইকুয়াল টু ডিইউ, কারণ এই যে ডিডাব্লিউটা কি হবে, 0। এই ডিডাব্লিউটা যদি 0 হয়, ডি কিউ সমান কত পাচ্ছি, ডিইউ। তাহলে সমায়তনে আমাদের সমীকরণ হচ্ছে ডি কিউ সমান ডিইউ, কারণ এখানে ডিবিটা কত, 0। আয়তনের কোনো চেঞ্জ নাই, আয়তন স্থির। তাহলে 1 নাম্বার প্রক্রিয়া গেল সম আয়তন। সেকেন্ড প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের সম উষ্ম প্রক্রিয়া। সম উষ্ম, তার মানে হচ্ছে তাপমাত্রাটা কি, স্থির, আইসোথার্মাল। থার্মাল হচ্ছে এখানে, আইসো মানে সম আমরা শিখছি, আর থার্মাল এটা হচ্ছে কি, উষ্ণতাটা কি, সমান। তার মানে এই সম উষ্ণ প্রক্রিয়া বলতে আসলে বোঝায় তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। তাপমাত্রা যদি স্থির থাকে আমাদের ডিইউটাও কি হবে, 0 হবে। আমরা আগেই শিখছি যে এই যে অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপর কি করে, ডিপেন্ড করে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে অভ্যন্তরীণ শক্তি 0 না, অভ্যন্তরীণ শক্তির কিন্তু পরিবর্তন 0। এই যে ডি দ্বারা কি বোঝায়, পরিবর্তন। তার মানে অভ্যন্তরীণ শক্তি থাকবে, অভ্যন্তরীণ শক্তি 0 না, কিন্তু অভ্যন্তরীণ শক্তির যে চেঞ্জ আছে, পরিবর্তন, এটা 0। কারণ কি, অভ্যন্তরীণ শক্তি এখানে কোন স্থির থাকবে, তাপমাত্রাটা স্থির। তাহলে ডিইউ যদি 0 হয়, সমীকরণ কি হবে, ডি কিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। ডি কিউ সমান কত হবে, ডিডাব্লিউ। আর সমউষ্ম সমীকরণগুলো হচ্ছে এই যে আমরা আগেই শিখছি, আদর্শ গ্যাস থেকে শিখে আসছি, বয়েল চার্লসের সূত্র, পিভি সমান কি, ধ্রুবক, P1 V1 ডিভাইডেড বাই T1, এগুলো হচ্ছে কি, ধ্রুবক। এগুলো হচ্ছে সমউষ্ম সমীকরণ, তার মানে তাপমাত্রা স্থির, আইসোথার্মাল।
সমীকরণগুলো হচ্ছে আইসোথার্মাল সমীকরণ এটা, আর এটা হচ্ছে P1 V1 T1 ধ্রুবক। মেইন সমীকরণ হচ্ছে এই যে সমষ্ণ সমীকরণ কোনটা, PV ইকুয়াল টু ধ্রুবক, কারণ এইটাতে কি থাকে, টি স্থির থাকে, টি স্থির। তাহলে দেখো এখানে গামা কোনো রিলেটেড নাই, তাহলে সমষ্ণের যে অঙ্কগুলা এগুলো আমরা আগেই আদর্শ গ্যাসে শিখছি। তারপরে হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন, যেটা একটা অধ্যায় আছে রসায়নে, এটাতেও আমাদের এই সমীকরণগুলো আছে, বয়েল চার্লস, তো আমরা এগুলা পারি। দেখো এরপরে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, 3 নাম্বার প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপীয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে তাপটা কি থাকবে, স্থির, তাপ স্থির। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি তাপটা স্থির থাকে তাহলে এটার ক্ষেত্রে ডি কিউ কত হবে, 0 হবে। অ্যাডিয়াব্যাটিক, রুদ্ধতাপীয় মানে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক, তাহলে এটার ক্ষেত্রে ডি কিউ কত হবে, 0। যদি ডি কিউ 0 হয়, ডি ইউ কত হবে, ডি ইউ সমান ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ সমান কত, মাইনাস ডি ইউ। কারণ দেখো ডি কিউ ইকুয়াল টু আমরা সমীকরণ জানি ডি ইউ প্লাস কি, ডি ডাব্লিউ। এখন ডি কিউ যদি 0 হয় তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ সমান কত, 0। তাহলে আমরা লিখতে পারি ডি ইউ সমান মাইনাস ডি ডাব্লিউ, অথবা ডি ডাব্লিউ সমান মাইনাস ডি ইউ। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় ক্ষেত্রে। এখন দেখো চলন্ত টায়ার হঠাৎ যদি ফেটে যায়, যে হঠাৎ কথাটা থাকলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যেখানেই তুমি হঠাৎ পাবা এটাই হচ্ছে আমাদের কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে হঠাৎ যদি ফাইটা যায় টায়ার, সেই ক্ষেত্রে এটা কি প্রক্রিয়া হবে, রুদ্ধতাপীয়। আর এমনি সমায়তন, হঠাৎ কথাটি থাকলেই সেটা রুদ্ধতাপীয়। দেখো এই রুদ্ধতাপীয় সমীকরণগুলো হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে কি, দ্রুত প্রক্রিয়া, একটা দ্রুত প্রক্রিয়া। আর সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে ধীর প্রক্রিয়া। এই যে সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে ধীর গতিতে, আর রুদ্ধতাপীয়টা হঠাৎ হয়ে যাবে, দ্রুত। সমীকরণগুলা কি কি, খুবই ইম্পর্টেন্ট। এবার 19-20-এ 3টাতে আসছে, 19-20 জাস্ট সমীকরণই আসছে, এখান থেকে ক্যালকুলেটর ইউজ আছে, এই বিশ্ববিদ্যালয়ে আসবে যদি অঙ্ক আসে। আর যদি ক্যালকুলেটর ইউজ না থাকে, ডিরেক্ট সমীকরণ আসবে, শুধু সমীকরণগুলা। পিবি সমান কি, পিবি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল ধ্রুবক, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কি, ধ্রুবক। সমীকরণগুলো আমাদের জানতে হবে, এটা রুদ্ধতাপীয় সমীকরণ। 19-20-এ 3টাতে আসছে সমীকরণগুলা। তাহলে হচ্ছে অঙ্ক আসবে শুধুমাত্র কি, ক্যালকুলেটর ইউজ আছে এমন বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো এই যে এখানে একটা গ্রাফ আঁকাইছি, এটা হচ্ছে একটা গ্রাফ, উপরের রেখাটা দেখো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, আর এই রেখাটা হচ্ছে কি, সমষ্ণ রেখা। দেখো এখানে খাড়া রেখা কোনটা, রুদ্ধতাপীয় যেটা, এটা হচ্ছে কি খাড়া, আর সমষ্ণ যেটা এটা একটু কি ঢালু আছে। দেখো তাহলে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া, কত গুণ, গামা গুণ। তাহলে রুদ্ধতাপীয় রেখাটা কি, সমষ্ণ রেখা অপেক্ষা গামা গুণ খাড়া। এখন দেখো তাহলে 3 নাম্বার প্রক্রিয়া আমাদের শেষ। 4 নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে কি, সমচাপীয়। আমাদের কি, সমচাপীয়, অথবা চাপ মানে আমরা জানি ভার, আইসু ভারিক, আইসু কি ভারিক। তাহলে সমচাপীয়টা হচ্ছে আমাদের আইসো ভারিক। এটাতে কি থাকে, চাপ স্থির থাকে, চাপ স্থির। যদি চাপ স্থির থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, দেখো চাপ যদি স্থির থাকে, আমাদের এই সমীকরণে আসলে চাপের কোনো পরিবর্তন চায় নাই, জাস্ট চাপটা চাইছে। তাহলে চাপ যাই থাকুক, স্থির থাকুক, আমাদের ডি ডাব্লিউর মান কি আমরা বের করতে পারবো। যদি আয়তন স্থির থাকে সেই ক্ষেত্রে হচ্ছে, আয়তন স্থির থাকলে ডি বিটা 0 হবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কাজের সাথে আয়তনের চাপের পরিবর্তনের কোনো কথা নাই, এই আগে কোনো ডি নাই। তার মানে চাপ যদি থাকে, স্থির থাকুক আর যাই থাকুক, আমরা ডিবি বের করতে পারবো, ডিইউ বের করতে পারবো, সরি ডি ডাব্লিউটা বের করতে পারবো। তাহলে সমচাপীয়র ক্ষেত্রে যে সমীকরণ, মেইন সমীকরণটাই হবে। সমচাপের ক্ষেত্রে আমাদের সমীকরণ যেটা আছে ওইটাই হবে, কারণ এখানে ডি কিউও 0 না, ডি ইউও 0 না, ডি ডাব্লিউ কি 0 নয়। তাইলে এখান থেকে হচ্ছে আমাদের সমচাপীয় আইসু ভারিক, আর এটা হচ্ছে আমাদের কি, চাপটা স্থির। তাহলে আমরা 4টা তাপগতীয় কি পাইলাম, প্রক্রিয়া পাইলাম। এই 4টা তাপগতীয় প্রক্রিয়া, এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো। তাপগতীয় প্রক্রিয়া 4টা ক্লিয়ার কিনা কমেন্টস করো।
ক্লিয়ার? এখন দেখো আমাদের গ্রাফ, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে এখন গ্রাফ রিলেটেড। তো গ্রাফটা হচ্ছে সমষ্ম, সমষ্ম রেখার জন্য গ্রাফ। আমরা জানি ভি প্রপোর্শনাল টু কি 1/p। আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক হইলে আমাদের গ্রাফগুলা কেমন হবে? আয়তকার অধিবৃত্ত। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় আয়তকার অধিবৃত্ত, সমানুপাতিক সম্পর্ক হয় মূলবিন্দুগামী সরল রেখা। এটা আইসোথার্মাল রেখা, কারণ কি? এটাতে টি স্থির আছে। আইসোথার্মাল রেখা কারণ হচ্ছে এই ভি ভার্সেস পি, এখানে স্থির কে? টি স্থির, তার মানে এটা আইসোথার্মাল। আবার ভি ভার্সেস টি, এটাতে স্থির কে? চাপ, তাহলে এটা হচ্ছে সমচাপীয় রেখা। সমচাপীয় রেখা কেমন কেমন রেখা? রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী। আবার দেখো পি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে পি প্রপোর্শনাল টু টি। যে কোনো ভি প্রপোর্শনাল টু টি, যে কোনো সমানুপাতিক গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা। আবার দেখো ভি প্রপোর্শনাল কি? ভি পি এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু 1/p এর সাথে কি? সমানুপাতিক। পি এর সাথে ব্যস্তানুপাতিক হইলেও এই পুরাটার সাথে হচ্ছে কি? সমানুপাতিক। তাহলে ভি ভার্সেস 1/p রেখাটা কিরকম হবে? মূলবিন্দুগামী সরল রেখা, কারণ এটা হচ্ছে কি? সমানুপাতিক। আর এটাও, এই রেখাটাও কেমন হবে? আইসোথার্মাল, কারণ এখানে তাপমাত্রা কি? স্থির। তারপরে দেখো পিবি ভার্সেস হচ্ছে পি, এই রেখাটা হবে পিবি বরাবর। পিবি যদি এই অক্ষে থাকে তাহলে পিবি বরাবর। আবার এখানে দেখো পিবিটা নিচে আছে, তাহলে পিবি বরাবর এরকম হবে। পিবি বরাবরটা কি হবে? গ্রাফটা হবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে গ্রাফ রিলেটেড। এখন আমরা ম্যাথ পার্টে যাব। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করে। পরিবেশ থেকে শোষণ করছে, তার মানে এই শক্তিটা কি? পজিটিভ। এবং অন্তস্থ শক্তি 500 জুল কি পায়? বৃদ্ধি পায়। শক্তি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের এটাও পজিটিভ। তাহলে পরিবেশের উপর কৃত কাজ কত? জাহাঙ্গীরনগর 1819। তাহলে কৃত কাজ কত হবে? DW ইজ ইকুয়াল টু DQ মাইনাস DU। তাহলে DQ এর মান দেওয়া আছে 800, DU আছে কত? 500, তাহলে ইকুয়াল টু হচ্ছে 300 জুল। তাহলে কৃত কাজের মানটা হচ্ছে কত? 300 জুল। কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় এর অন্তস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ কত? তাহলে এটা হচ্ছে DW ইজ ইকুয়াল টু DQ মাইনাস DU। তাহলে এটা হচ্ছে আমাদের কি? কৃত কাজ। দেখো লেখচিত্রে কোন অংশে কোনো কাজ হচ্ছে না? এই লেখচিত্রে কোন অংশে কি হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। বলো তো কোন অংশে কাজ হচ্ছে না? কমেন্টস করো যে কোন অংশে লেখচিত্রে কি কোনো কাজ হচ্ছে না। সরি, এটা ভি হবে। পি ভার্সেস কি? ভি রেখো, পি ভার্সেস ভি। এটা একটা গ্রাফ। এই গ্রাফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 13-14। কোন অংশে কোনো কি হচ্ছে না? কাজ হচ্ছে না। দেখো কাজ আমরা জানি DW ইজ ইকুয়াল টু কত? পি ডিভি। তার মানে আয়তনের পরিবর্তন থাকা লাগবে আর পি এর মানটা থাকা লাগবে। এখানে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে কোন অংশে? এক্স বি অংশে আয়তনের কি নাই? পরিবর্তন নাই। তাহলে আয়তনের যদি পরিবর্তন না থাকে সেই ক্ষেত্রে এক্স বি অংশে কি? ডিবি ইকুয়াল টু 0। তাহলে DWটাও কি হবে? 0। তাহলে এক্স বি অংশে হচ্ছে ডিবি 0, DWটাও কি হবে? 0। তাহলে লেখচিত্রে কোন অংশে কাজ হচ্ছে না? এক্স বি অংশে কি হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 13-14। এরপরেরটা দেখো, পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত সিলিন্ডারে এই এক্স, এটা তো ভুল হয়েছে, এক্স হবে না, বিএক্স বা এক্স বি। পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল। স্থির রেখে সিস্টেম ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করে। 1200 জুল কাজ কি হয়? সম্পাদিত হয়। গ্যাসের আয়তন এবং অন্তস্থ শক্তির পরিবর্তন কত? গ্যাসের আয়তন কত?
এবং অন্তঃস্থ শক্তির কি পরিবর্তন কত? অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডি ইউ ইজ ইকুয়াল টু কত হবে? ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। ডি কিউ এর মান আছে কত? তাপ শক্তি কত? 800 জুল, 800 মাইনাস, আর কাজ আছে কত? 1200, তাহলে 1200 ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত? 400 জুল। তাহলে অভ্যন্তরীণ শক্তিটা কি হয়ে যাচ্ছে? হ্রাস পাচ্ছে, মাইনাস 400 জুল। গ্যাসের আয়তন কত? তাহলে ডি ডাব্লিউ সমান যদি আমরা জানি পি ডিভি, তাহলে গ্যাসের আয়তন হবে ডিভি ইজ ইকুয়াল টু কত? ডি ডাব্লিউ ডিভাইডেড বাই কি? পি। ডি ডাব্লিউ মান আছে 1200, পি এর মান আছে কত? এই যে 400 প্যাসকেল, 400 প্যাসকেল ইকুয়াল টু তাহলে কত হবে? 3 মিটার কিউব। আয়তন হবে কত? 3 মিটার কিউব। পিস্টনযুক্ত সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে সিস্টেম ধীরে ধীরে 800 জুল তাপ শক্তি সরবরাহ করলে 1200 জুল কাজ শক্তি সম্পাদিত হয়। কাজ সম্পাদিত হয়। গ্যাসের আয়তন কত এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন পাচ্ছি আমরা কত? মাইনাস 400, আর আয়তন পাচ্ছি 3 মিটার কিউব। পরেরটা দেখো, কোনো সিস্টেমের উপর 100 জুল কাজ করা হয়। সিস্টেম নিজে করে না, সিস্টেমের উপর করা হয়, এবং এত জুল তাপ শক্তি সিস্টেম থেকে বর্জিত হয়। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে ডি ইউ ইজ ইকুয়াল টু ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। ডি কিউ এর মানটা কি হবে? বর্জন হয়েছে, তাপ শক্তি বর্জন হইলে কত হবে? মাইনাস 80। আর সিস্টেমের উপর কাজ করা হয়, তার মানে সিস্টেমের উপর এই যে একটা মাইনাস আর একটা মাইনাসে কি হবে? প্লাস, তাহলে 100। সিস্টেমের উপর কাজ করলে ডি ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস 100, আর ডি কিউ বর্জন করছে এই জন্য মাইনাস 80। তাহলে মানগুলা বসাইলে ইকুয়াল টু 20 জুল। 20 জুল, হ্যাঁ নাইমা ঠিক বলছে, এটা হচ্ছে কত হবে? 20 জুল। তাহলে কোনো সিস্টেমের উপর 100 জুল কাজ করলে সিস্টেম হতে 80 জুল তাপ শক্তি বর্জিত হয়। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? এরপরটা দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো, সম্পাদিত কাজ কত? তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে একটা আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে এত আয়তন বৃদ্ধি করা হলো, সম্পাদিত কাজ কত? তাহলে কাজ ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? পি ডিভি। আয়তন বৃদ্ধি কত বলছে? 0.01, আর পি এর মান আমরা জানি আদর্শ চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কত? 10⁵ প্যাসকেল, 10⁵ প্যাসকেল, এটা হচ্ছে আদর্শ চাপ, গুণন ডিবির মানটা দেওয়া আছে 0.01। তাহলে এটা কত হবে? 1000 জুল বা 10 কিউব। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো, সম্পাদিত কাজ কত হবে? তাহলে সম্পাদিত কাজ হবে ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডি ভি। তাহলে ডি ডাব্লিউ হচ্ছে 10⁵, পি এর মানটা হচ্ছে কত? 10⁵, আর ডি ভির মান দেওয়া আছে 0.01। তাহলে এটা হচ্ছে আমাদের 1000 কত? জুল। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত? 1000 জুল কি করে? কাজ সম্পাদিত করে। পরেরটা দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে এটা হচ্ছে চূড়ান্ত চাপ কত হবে? চূড়ান্ত চাপ কত হবে? তাহলে P2 বের করতে হবে। সমউষ্ণ প্রক্রিয়ার সূত্র হচ্ছে P2 ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? P1 V1 ডিভাইডেড বাই কত? V2। যদি আয়তন অর্ধেক হয়, চাপ আমরা জানি সমানুপাতিক সম্পর্ক না, এই যে আমাদের P প্রপোর্শনাল টু 1/V। আয়তন অর্ধেক হলে চাপ কত হবে? দ্বিগুণ হবে। তাহলে P2 ইকুয়াল টু কত হবে? 2P1। আমাদের এই সূত্র লেখারও দরকার নাই, 2P1। তার 2P1 মানে হচ্ছে কত? 2 গুণন 10⁵ কত? 5 প্যাসকেল। P1 এর মান হচ্ছে স্বাভাবিক চাপ, চূড়ান্ত চাপ, অথবা অ্যাটমসফিয়ারে নিলে কত হবে? 2 অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে নিলে কত হবে? 2 অ্যাটমসফিয়ার।
আর এমনি হচ্ছে 1.013, এটা হচ্ছে 10⁵ প্যাসকেল। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 গুণন 10⁵ প্যাসকেল। পরেরটা দেখো, সেম কোশ্চেন, এখানে বলে দিছে হঠাৎ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হঠাৎ কিছু পরিমাণ গ্যাসের আয়তন অর্ধেক করলে চূড়ান্ত চাপ কত। এই হঠাৎ থাকা মানে রুদ্ধতাপীয়, গামার মান দেওয়া আছে 1.4। তাহলে এটা শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ আছে এই বিশ্ববিদ্যালয়ে আসবে, ক্যালকুলেটর ইউজ নাই এগুলাতে আসবে না। তাহলে এটা আমাদের সূত্র জানি কত, P2 V2 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P1 V1 টু দি পাওয়ার কি গামা, বা P2 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা গুণন কি P1। এই গামাটা কিন্তু শুধুমাত্র বি এর উপরে। তাহলে এটা দেখো V1 এর মান এটা হচ্ছে অর্ধেক, তাহলে V, আর এটা হচ্ছে V/2 গামা গুণন P1। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1.4, 2 টু দি পাওয়ার 1.4 গুণন কি P1 এর মান হচ্ছে কত 1.013 গুণন 10⁵। এটা করলে যা আসে, এটা ক্যালকুলেশন হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ আছে এমন বিশ্ববিদ্যালয়ে আসবে গামার মান দেওয়া থাকলে। হ্যাঁ, দেখো এই মানটা এমনি বের করা যায় যে 1.4, 2 স্কোয়ার আমরা জানি কত 4, 2 স্কোয়ার সমান আমরা কি জানি 4 জানি। আর এইখানে দেখো যে 2 টু দি পাওয়ার 1.4 আছে, 1.5 এরকম আছে, 2 আর 4 এর মাঝামাঝি, কিন্তু 3 এর চাইতে কম হবে আর কি। এটা মানটা কত আসবে 3 এর চাইতে কিছু কম। যদি 1.5 থাকতো 2 টু দি পাওয়ার, তার মানে এটা 3 এর মতো হতো, কিন্তু এখানে 1.4 আছে, তাহলে 3 এর চাইতে কম হবে, 2.8 বা এরকম হবে। ক্যালকুলেটর দিয়ে এটা করে নিবা। এই ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। এই যে এতক্ষণ যেগুলা পড়লাম আমরা DW এগুলা ক্লিয়ার হয়েছে কিনা, এই ম্যাথগুলা প্লাস হচ্ছে আমাদের 4টা রুদ্ধতাপীয় যে 4টা প্রক্রিয়া আছে তাপগতীয়, আর যে সিস্টেম কাজ করা DU DW DQ এগুলা ক্লিয়ার কিনা কমেন্টস করো। আজান কয়টায় দেয়? তাইলে আমাদের এটা ক্লিয়ার। একজন কমেন্ট করছে মাত্র 6 জন ক্লাস করতেছে, 5 জন 6 জন রানিং। গ্রুপে স্টুডেন্টস হচ্ছে মনে হয় 16-17 জন। তো 16-17 জনের মধ্যে হচ্ছে 3-4 জনের মনে হয় ক্লাস আছে, বাকিরা ক্লাসে নাই। আচ্ছা দেখো, যে ক্লাস করবে সে করবে না, আর যে না করলে নাই। তাহলে এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে সিপি সিভি গামা সংক্রান্ত। সিপি সিভি গামা, এটা সিপি মানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর গামা। ঠিক আছে, তাহলে আমাদের সিপিটা হচ্ছে আসলে কি স্থির চাপে, যে পি দ্বারা বোঝাচ্ছে স্থির চাপ, আর সি মানে হচ্ছে এটা মোলার আপেক্ষিক তাপ, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি। আমরা যে সমীকরণগুলা জানি যে সিপি মাইনাস সিবি সমান কি জানি আর, আর সিপি ডিভাইডেড বাই সিবি সমান জানি গামা। গামার মানটা সবসময় 1 এর চাইতে বড় হবে, গামার মান মাস্ট বি কত হবে 1 এর চাইতে বড়। তাহলে 1 এর চাইতে যদি বড় হয় তাহলে সিপিটা কত হবে সিবির চাইতে বড়, সিপিটা হবে সিবির চাইতে বড়। আর আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক আর এর মানটা কত 8.314 জুল পার মোল পার কেলভিন। আর একটা একক আছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই এককের মান হচ্ছে 0.0821, 0.0821, এটাও হচ্ছে আর এর মান, তবে এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন দেখো এই সিপি ডিভাইডেড বাই সিবি সমান যদি গামা হয়, তাহলে সিপি সমান কত লিখতে পারি সিবি গামা। এখান থেকে সিপি ডিভাইডেড বাই সিবি সমান যদি গামা হয়, তাহলে সিপি সমান কত লিখতে পারি সিবি গামা। এই সিপির সমান পাইছি কত সিবি গামা। এখন এই সমীকরণে আমরা বসায় দিব, সিপির মানটা আমরা এখানে বসায় দাও, বসায় দিলে কত হবে দেখো, এই যে সিপির পরিবর্তে বসাইছি সিবি গামা
মাইনাস সিভি ইকুয়াল টু আমরা জানি কত আর। সিভি কমন নেও, দুইটা থেকে সিভি কমন নিলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কি আর। তাহলে সিভির সমীকরণটা কত পাচ্ছি, আর ডিভাইডেড বাই কি গামা মাইনাস ওয়ান। আর ডিভাইডেড বাই গামা মাইনাস কত ওয়ান, এটা হচ্ছে সিভির আর একটা সমীকরণ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, কিন্তু কিভাবে আসছে কোশ্চেনটা পরে লিখে রাখছি। পরে হচ্ছে দেখো 4 জন ক্লাসে হচ্ছে 4 জন আছে, এই তোমরা ক্লাস করতেছো কেন, তাহলে তোমরাও চলে যাও, একলা একলা ক্লাস নেই, পরে সবাই রেকর্ড দেখে নিও। যে 4 জন ক্লাসে আসো, ইসরাত, নাইমা, তারপরে হচ্ছে মুনিয়া, অন্যা, এই 4 জন ক্লাস করার দরকার কি, তাহলে তোমরাও চলে যাও, পরে রেকর্ড ক্লাস করে নিও, আমি হচ্ছে একাই ক্লাস নেই। দেখো তাহলে এখান থেকে হচ্ছে আমরা সিভির আর একটা সমীকরণ পাইছি কত, আর বাই গামা মাইনাস কত ওয়ান। আর এখান থেকে সিপি ইকুয়াল টু পাইছি কত, সিপি মাইনাস সিবি সমান আর, সিপি ডিভাইডেড বাই সিবি সমান কি গামা। এখন দেখো এক পরমাণুকের ক্ষেত্রে গামার মানটা কত 1.67, এটাকে আমরা লিখতে পারি 5 বাই কত 3। দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামার মানটা কত 1.4। তারপর হচ্ছে গামার মান যদি 1.4 হয়, এটাকে লিখতে পারি 7 বাই কত 5। আর বহু পরমাণুকের ক্ষেত্রে গামার মানটা হচ্ছে 1.33। বহু পরমাণুকের ক্ষেত্রে গামা ইজ ইকুয়াল টু 1.33। এটার ক্ষেত্রে তাহলে 1.33 কে লিখতে পারি কত 4 ডিভাইডেড বাই কত 3। 4 ডিভাইডেড বাই 3। আমরা ভগ্নাংশকে দশমিককে ভগ্নাংশ আকারে ভাঙায় নিলাম, দশমিককে আমরা কি করছি ভগ্নাংশ আকারে ভাঙায় নিছি। এখন দেখো এক পরমাণুকের ক্ষেত্রে গামার মান পাইছি 1.67 বা 5/3, তাহলে সিপির মানটা কত হবে অথবা সিভির মান কত হবে বলতে পারে না, যে এক পরমাণু গ্যাসের সিপি কত সিভি কত, দ্বিপরমাণুকে সিপি কত সিভি কত, বহু পরমাণুকে সিপি কত সিভি কত, এটা আমাদের বলতে পারে। কিভাবে বের করব দেখো, এক পরমাণুকেরটা প্রথমে করি। এক পরমাণুকের ক্ষেত্রে আমরা গামা কত পাইছি, গামা ইকুয়াল টু হচ্ছে 1.67, এটাকে আমরা ভাঙায় লিখবো 5 বাই কত 3, 5/3 পাইছি। এই গামা সমান আমরা আবার জানি কত সিপি বাই সিবি। গামা সমান আমরা কি জানি, সিপি ডিভাইডেড বাই কি সিভি, এটা সমান লিখতে পারি 5 বাই কত 3। তাহলে বা এই সিপি সমান লিখতে পারি কত 3 সিপি ইকুয়াল টু লিখতে পারি 5 সিভি। 3 সিপি সমান আমরা কত লিখতে পারি 5 সিভি। এখন আবার আমরা সমীকরণ জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে আর। এই 3 সিপির মানটা আমরা এই সমীকরণে বসাবো, কিন্তু আমাদের এখানে 3 দিয়ে তাহলে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে দেখো 3 দিয়ে গুণ করে দিলে কত হয় 3 সিপি মাইনাস 3 সিবি ইকুয়াল টু 3 আর 3 দিয়ে গুণ করে দিছি। কেন গুণ করছি, কারণ এই যে সিপির মানটা কত আছে 3 সিপি সমান 5 সিবি, এটা আমরা বসাবো। তাহলে এখানে যদি 3 সিপি সমান 5 সিবি বসাও, তাহলে কত হয় 5 সিবি মাইনাস 3 সিবি ইকুয়াল টু 3 আর। তাহলে বা 2 সিবি সমান হচ্ছে 3 আর, তাহলে সিবি সমান হচ্ছে কত 3/2 আর। আর এর মানটা যদি বসায় দাও, তাহলে আমাদের কত হচ্ছে 3/2 গুণন 8.314, এটা করলে যা আসে দেখো এটাতে 4 হবে, তাহলে 12 বা 13 এরকম আসবে, 12 সামথিং। এটা হচ্ছে সিভির মানটা 3/2 কত আর। তাহলে সিপি কত হবে 3/2 আর যদি সিভি হয়, তাহলে সিপির মানটা আমাদের কত হবে, তাহলে দেখো সিপি ইকুয়াল টু আর প্লাস 3/2 আর। এই যে সিবিটা এই পাশে নিয়ে যোগ করে দিছি, যোগ করলে কত হচ্ছে সিবি সমান পাইছি 3/2 আর। তাহলে সিপি সমান লিখতে পারি আর প্লাস 3/2 আর, তাহলে এটাকে লিখতে পারি কত 5/2 আর, 5/2 আর। হ্যাঁ নাইমা পারছে, এটা হচ্ছে কত 5 বাই কত হবে সিপি ইকুয়াল টু 5/2 আর। এখন দেখো এটা আমরা মেইন রুলসে আমরা এভাবে বের করলাম, কিন্তু এক্সামে এটা করতে গেলে আমাদের কি লাগবে, সময় লাগবে।
আমরা যদি এক্সামে এটা করতে যাই যে হচ্ছে আমাদের সিপি কত সিভি কত, গামা আমরা জানি, গামা যদি জানি সিপি কত সিভি কত, এটা এক্সামে করতে গেলে আমাদের সময় লাগবে না, অনেক সময়, এত সময় আমাদের মানে নাই। এখন আমরা ট্রিক্স ইউজ করব। এখন আমরা কি করব, ট্রিক্স ইউজ করব। দেখো এক পরমাণুকে গামা কত, এক পরমাণুকে আমাদের এক পরমাণুর ক্ষেত্রে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে কত 5/3, 5/3। তারপরে দেখো দ্বি পরমাণুকে গামা কত, গামা ইজ ইকুয়াল টু 7/5, 1.4 কে লিখতে পারি 7/5। বহু পরমাণু গামা কত হবে 4/3, 1.33 কে লিখতে পারি 4/3। এখন দেখো যে অনুপাত যদি এরকম মানে ক্রমিক না হয়, ক্রমিক মানে পরপর, ধরো এটাতে কি আছে, দেখো এটাতে 2 ব্যবধান আছে এবং বিজোড় সংখ্যা, যে পরপর সংখ্যা নাই, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে কি 5, মাঝখানে দুই ব্যবধান। পরেরটা দেখো যে মাঝখানে 7 আর একটা হচ্ছে কি 5, ব্যবধান কত 2। কিন্তু 3 নাম্বারটা দেখো, এটার ক্ষেত্রে ব্যবধান কত 4 আর একটা ব্যবধান, মানে এটা পরপর ক্রমিক, এটা কিন্তু পরপর কি ক্রমিক সংখ্যা। তাহলে এরকম যদি থাকে যে ব্যবধান নাই, তাহলে এটার ক্ষেত্রে সিপিটা হবে উপরের সংখ্যা ডিভাইডেড বাই কত 2, উপরের টি ডিভাইডেড বাই কত হবে 2। ব্যবধান কত আমাদের এই দুইটার মধ্যে, ব্যবধান কত 2 না, এই যে 2। আর সিবি হবে নিচের টি ডিভাইডেড বাই কত 2, নিচের টি ডিভাইডেড বাই কত 2। এইটার ক্ষেত্রেও কি হবে সেম, কারণ এটার ক্ষেত্রে ব্যবধান 2 আছে। তাহলে এই যে এক পরমাণুকের ক্ষেত্রে সিপি আমরা কত লিখতে পারি, সিপি সমান লিখতে পারি 5/2 আর 5/2, এই গুণন এখানে আর আছে, গুণন আর সিভি সমান কত লিখতে পারি, নিচেরটা ডিভাইডেড বাই 2, নিচেরটা কত 3, তাহলে 3 ডিভাইডেড বাই 2 আর। দ্বিপরমাণুক সিপি কত লিখতে পারি, উপরেরটা বা ডিভাইডেড বাই 2, উপরেরটা কত 7, তাহলে 7/2 আর। তারপরে হচ্ছে সিভি কত লিখতে পারি, নিচেরটা কত 5 ডিভাইডেড বাই 2 আর। এগুলা গেল ব্যবধান 2, কিন্তু এই যে এরকম যদি থাকে পরপর ক্রমিক, তাহলে সেই ক্ষেত্রে হবে সিপি ইকুয়াল টু হবে উপরেরটা গুণন আর, কোনো ডিভাইডেশন নাই। ডিভাইডেশন যদি 1 দিয়ে কইরাও দাও একই আসবে, কারণ ব্যবধান হচ্ছে 1। এই দুইটার ক্ষেত্রে ব্যবধান কত আমাদের 1। তাহলে এখানে যদি তুমি ডিভাইডেশন 1 দিয়ে ভাগও করে দাও, একটা 1 দিয়ে ভাগ করা মানে একই জিনিস। তাহলে উপরেরটা গুণন আর সিবি হবে কত নিচেরটা গুণন আর। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমাদের সিপি কত আসে, সিপি সমান আমরা লিখতে পারি 4r, সিভি সমান লিখতে পারি কত 3r, নিচেরটা গুণন আর। কারণ কি এখানে পরপর ক্রমিক আছে। তুমি মেইন যে রুলসে আমরা বের করলাম, মেইন রুলস কিভাবে বের করছি, এই যে এইভাবে অনুপাত বসায়া তারপরে এখান থেকে যে মেইন রুলসে বের করছি, এইভাবে তুমি যদি প্রত্যেকটা বের করো তাহলে আমাদের এটাই আসবে। এই যে আমাদের শর্টকাট যেটা শিখলাম, শর্টকাট আমরা অ্যাপ্লাই করব। যদি ব্যবধান এরকম 2 থাকে, তাহলে উপরেরটা ডিভাইডেড বাই 2 ইন্টু কি আর। আর এর মান আমরা জানি কত, আর এর মানটা যদি ধরো এটা অপশনে নাই, আর এর মান বসানো আছে, আর এর মান হচ্ছে 8.314। আর এর মান বসায় গুণ করে দিবা, তাহলে যেটা আসে ওটাই কি অ্যান্সার। ধরো এখানে আছে কত 7/2 গুণন আর এর মান কত হবে 8.314। তাহলে এটাকে 4 দিয়ে ধরবা, ধরো 2 দিয়ে 8কে ভাগ করলে কত হয় 4, তাহলে 4 7 হচ্ছে কত 28, এটা হচ্ছে 29 এরকম হবে আর কি। তাহলে এটা 29 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সিভি বা সিপি। এখন ধরো হচ্ছে আমাদের কোশ্চেন বলছে যে আমাদের কত গামা ইকুয়াল টু 1.5 হলে, গামা ইকুয়াল 1.5 হলে সিপি সমান হোয়াট, সিবি সমান হোয়াট, সাস্টে আসছে সাস্ট।
সিপি সমান কত, সিবি সমান কত, দ্রুত অ্যান্সার দিবা। গামা সমান 1.5 হলে সিপি সমান কত, সিবি সমান কত, দ্রুত অ্যান্সার দিবা। সংখ্যা ভাঙানো লাগবে না, আর দিয়ে লেখো। দ্রুত অ্যান্সার দাও। 3R 2R। নাইমা, নাইমা হ্যাঁ খুবই ফাস্ট। বাকিদের কি অবস্থা দেখো। তাহলে 1.5 কে যদি আমরা গামা 1.5 এটাকে আমরা লিখতে পারি দেখো 3/2 লিখতে পারি কত, 3/2। ব্যবধান কত, উপরে আর নিচেরটার ব্যবধান কত, ক্রমিক সংখ্যা, পরপর ক্রমিক, ব্যবধান 1। সেই ক্ষেত্রে সিপি তাহলে কত হবে, সিপি ইকুয়াল টু 3R। সিপি ইকুয়াল টু উপরেরটা গুণন আর, আর সিভি ইকুয়াল টু নিচেরটা গুণন কি আর, 2R। সিভি ইকুয়াল টু হবে নিচেরটা গুণন আর, আর সিপি হবে কি উপরেরটা গুণন আর, কারণ এখানে ব্যবধান কত আছে, ব্যবধান আছে হচ্ছে হ্যাঁ 3R আর একটা 2R। এখন ধরো গামা ইকুয়াল টু আছে 9/7, 9/7। তাহলে সিপি কত হবে, গামা আছে কত, সাপোজ 9/7 ধরে নাও, সাপোজ ধরে নাও গামা ইকুয়াল টু 9/7। তাহলে এটার ক্ষেত্রে সিপি কত হবে, 9/2R, আর সিবি হবে নিচেরটা ডিভাইডেড বাই কত, 7/2R। কারণ এখানে ব্যবধান আছে 2, পরপর ক্রমিক না। হ্যাঁ নাইমা পারছে, 3R 2R, মুনিয়া 3R 2R, অন্না 3R 2R, ইসরাত 3R 2R। ঠিক আছে, সবারটাই ঠিক আছে। তাহলে আশা করি এটা সিপি সিভি ক্লিয়ার। সিপি সিভি আশা করি হচ্ছে আর ঝামেলা হবে না। গামা সিপি সিভি, হ্যাঁ 9R ডিভাইডেড বাই 2, 7R ডিভাইডেড বাই 2। সিপি সিবি সবার ক্লিয়ার কিনা কমেন্টস করো তো। এই দেখো আরেকটা কোশ্চেন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা, ডিইউ 13-14 মনে হয় আসছে, বা 14-15। হ্যাঁ তাহলে এটা হচ্ছে ডিইউ 14-15। এখন দেখো একটা আদর্শ গ্যাসের সিপি ডিভাইডেড বাই সিবি সমান কত দেওয়া আছে, এক্স। সিপি ডিভাইডেড বাই সিপি এবং সিবির অনুপাত, অনুপাত বলা আছে কত, এক্স। নিচের কোন সম্পর্কটি সঠিক, সিপি ডিভাইডেড বাই সিবি। এই অহনা তুমি এতক্ষণ কোথায় থেকে আসলা, ক্লাস শেষে এতক্ষণে ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্যাসের সিপি ডিভাইডেড বাই সিবি সমান এক্স হলে নিচের কোন সম্পর্কটা আমাদের সঠিক। তাহলে এই যে আমাদের সিপি সিবি সমান যদি গামা হয়, গামা হইলে আমরা কি শিখছি, সিপি ডিভাইডেড বাই সিবি সমান গামা হইলে আমাদের সিবি সমান সমীকরণ কি শিখছি, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এটা শিখছি না। এই যে শিখছি কি, আর সিবি সমান আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। কখন, সিপি ডিভাইডেড বাই সিবি সমান গামা। এই গামার জায়গায় জাস্ট এক্স দেওয়া আছে, এটা একটু পেঁচায়া দিছে যে গামার পরিবর্তে দেওয়া আছে কি এক্স। তাহলে এখানে এক্স যদি দেওয়া থাকে, সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু যদি এক্স দেওয়া থাকে, তাহলে এক্স দেওয়া থাকলে আমাদের জাস্ট গামার পরিবর্তে এক্স বসাবো, আর কিছুই না। তাহলে সিপি সিভি ইকুয়াল টু কত হবে, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তাহলে অপশন হবে কি বি নাম্বার, বি নাম্বার, সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ডিউতে আসছে 14-15। জাস্ট সিপি বাই সিবি সমান আমরা জানি গামা, কিন্তু এখানে বলে দিছে এক্স। তাহলে আমরা গামার সমীকরণ জানি সিবি সমান আর বাই গামা মাইনাস 1। তাহলে গামার পরিবর্তে জাস্ট এক্স হবে, গামার পরিবর্তে কি বসাইছে, জাস্ট এক্স, একই জিনিস। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু চেঞ্জ করে দিছিল। হ্যাঁ বি বি। এই ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো তো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। সিপি সিবি গামা যদি সব আসে তুমি পারবা কিনা।
আচ্ছা, ক্লিয়ার। এই আপেক্ষিক তাপের, মুলার আপেক্ষিক তাপের এটা একটু করে নিও, সমীকরণটা পড়ে নিও। মুলার সমীকরণ না, সংজ্ঞাটা লিখে নিও। মুলার আপেক্ষিক তাপ সি সমান আমরা কত জানি? ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। ডি কিউ ডিভাইডেড বাই কি? এন ডিটি। এটা লাগবে না, জাস্ট হচ্ছে দরকার নাই, তারপরেও তোমরা হচ্ছে জাস্ট নোটে লিখে নিও। সংজ্ঞাটা আগে লাগবা। সংজ্ঞাটা হচ্ছে যে এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, 1 মোল এর তাপমাত্রা 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই বলা হয় কি? মোলার আপেক্ষিক তাপ। তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এটার এককটা কি হবে? দেখো, মোলার আপেক্ষিক তাপের একক কি হবে? উপরে জুল, নিচে মূল, আর এটা হচ্ছে কি? কেলভিন। তাহলে আমাদের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপের কি একক? মোলার আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল ডিভাইডেড বাই মোল পার কি? মোল পার কেলভিন। তাহলে আমাদের মোলার আপেক্ষিক তাপ যদি বলা থাকে, সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপটা বের করতে পারি জুল পার মোল পার কেলভিন। 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে কি বলা হয়? মোলার আপেক্ষিক তাপ বলা হয়। মোলার আপেক্ষিক তাপ। 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ। এখন দেখো, আজকের লাস্ট টপিকস, আজকের জন্য এটাই শেষ। দেখো, এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী যে ক্লাস হবে এটাতে হচ্ছে আমরা তাপমাত্রার যে পার্থক্য, তাপমাত্রার স্কেল, তারপর হচ্ছে ইঞ্জিন, মানে ম্যাথমেটিক্যাল মেইন পার্টটা আমরা নেক্সট পার্টে শিখবো। আজকে যেটুকু শিখছি এটুকু, আর নেক্সট যে মেইন ম্যাথমেটিক্যাল পার্ট, মানে তাপগতিবিদ্যা থেকে যে জায়গা থেকে বেশি কোশ্চেন আসে, এই পার্টটা হবে দ্বিতীয় পার্টে। তাহলে আমরা আজকে এইটুকু হচ্ছে লাস্ট টপিকস। দেখো, স্টিফান ও ভিনের সূত্র, এগুলো আগের সিলেবাসে ছিল, এখন নাই, পূর্বের সিলেবাস। হ্যাঁ, তবে মাঝে মাঝে কোশ্চেন আসে। স্টিফান এবং হচ্ছে কি ভিনের সূত্র। তাহলে দেখো যে ভিনের সূত্রটা হচ্ছে কি? ভিনের সূত্রটা হচ্ছে ল্যামডা এম গুণন কি? টি ইকুয়াল টু হচ্ছে ভি। এখানে কোনটা কি আমরা একটু চিনবো। দেখো, তাহলে ল্যামডা আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, আমরা সব সময় ল্যামডা মানে হচ্ছে আমাদের কি? তরঙ্গ দৈর্ঘ্য। আর ভিটা হচ্ছে আমাদের কি? ভিনের ধ্রুবক। ভিনের ধ্রুবকের নামটা হচ্ছে কি? ভি। এই ভিটা হচ্ছে ভিনের ধ্রুবক। এটার ফিক্সড মান 2.9 গুণন 10⁻³ মিটার কেলভিন। এটা কিন্তু মিলি না, এটা মিটার। এটা হচ্ছে কি? মিটার কেলভিন। হ্যাঁ, অনেকে এটাকে মিলি মনে করে। ভিনের ধ্রুবকটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2.9 গুণন 10⁻³ মিটার কেলভিন। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে? ল্যামডা এমটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, টি হচ্ছে কি? পৃষ্ঠের তাপমাত্রা, আমরা জানি তাপমাত্রা। এটা হচ্ছে ভিনের সূত্র। আর স্টিফানের সূত্রটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ তাপমাত্রার কি? T⁴। এই ইসরাত হচ্ছে স্যাড রিয়েক্ট, কেন বুঝতে পারো নাই নাকি? তাহলে দেখো, এই যে আমাদের স্টিফানের সূত্রটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণের, এটা আগে আসতো, এখন খুব একটা আসে না। বাকৃবিতে অনেকবার আসছে, বাকৃবি, শেকৃবি, তারপরে জগন্নাথে আসছে, এই সূত্রটাই আসে। সূত্রটা হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণটা হচ্ছে কি? ই প্রপোর্শনাল টু হচ্ছে T⁴ কত? 4। ই প্রপোর্শনাল টু T⁴। তার মানে কৃষ্ণ বস্তুর যে বিকিরণ এটা তাপমাত্রার মানে T⁴ এর সমানুপাতিক। এখন দেখো, এই যে কোশ্চেন, এটা গতবার সিইউতে আসছিল 15-16, সিইউ 15-16তে আসছে। কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে? কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে ই প্রপোর্শনাল টু T⁴। তাহলে বিকিরণ E2 ইকুয়াল টু কত হবে? 2⁴
U1, টি দ্বিগুণ করছে 2^4, তার মানে 16 U1। হ্যাঁ 16 গুণ হবে, ভেরি ফাস্ট, 16 গুণ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 2 গুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে E প্রপোর্শনাল টু T⁴, তাহলে E2 সমান হবে 16 গুণ বৃদ্ধি পাবে। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের সূর্য হতে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বিকিরণ হয় তা 500 ন্যানোমিটার হলে সূর্য হতে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ বিকিরণ হয় তা 500 ন্যানোমিটার হলে। এই লাইভ ক্লাস করতে পারবে না, লাইভ তো কেউ করেই না, লাইভ মাত্র 4-5 জনে করতেছে, তোমরা না করলে সমস্যা নাই, পরে রেকর্ড ক্লাস করে নিবা। আমি একলা একলা ক্লাস নিব, পরে হচ্ছে সবাই ক্লাস করবা। এই লাইভ ক্লাস করে কি লাভ? লাভ নাই। দেখো, তাহলে হচ্ছে সূর্য হতে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বিকিরণ হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ বিকিরণ হয় তা কত? 500 ন্যানোমিটার হলে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা কত? আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাটা ফিক্সড, হ্যাঁ 5800। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 5800 কেলভিন। এটা মনে রাখলে অঙ্ক করার প্রয়োজন নাই। 5800 কি কেলভিন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা। হাজিদান এসে এবার আসছে 19-20। কিন্তু কিভাবে বের করব? দেখো, ল্যামডা এম সমান আমরা জানি ল্যামডা এম গুণন টি ইকুয়াল টু কি জানি? ভি, বা টি ইকুয়াল টু কত লিখতে পারি? ভি ডিভাইডেড বাই ল্যামডা এম। তাহলে বি এর মান আমাদের কত দেওয়া আছে দেখো তো, 2.9 গুণন 10⁻³ আর ল্যামডা এম এর মান দেওয়া আছে কত? 500 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯, 10⁻কত? 9। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি কত? এটা কাটাকাটি যদি করো, আগে 10 এর পাওয়ার গুলা কাটো, এই 2 দিয়ে এখানে কাটলে কত হয়? 10⁻7। আর এখান থেকে 3 থেকে 7 কাটলে কত হয়? 10⁻4। এই 10⁻4 উপরে নিয়ে যাও, তাহলে আমরা লিখতে পারি 2.9 গুণন 10⁻3 গুণন 10। 10⁻4 কে আমরা এইভাবে লিখছি কারণ এই যে নিচে একটা 5 আছে, 5 দিয়ে কাটা দিলে কত হয়? 2। এই 2 দিয়ে এটাকে যদি গুণ করে দাও কত হয়? 5800 কেলভিন। 5800 কেলভিন। এই যে 2 দিয়ে 29 কে গুণ করলে কত হবে? 5.8। 5.8 কে 10 কিউব দিয়ে যদি গুণ করে দাও 5800 হবে। তাহলে হচ্ছে আমাদের এই যে ভিনের সূত্রটা, ভিনের সূত্র, এটা আমাদের এখান থেকে কি করতে পারতেছি? সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা বের করতে পারতেছি। দেখো, সূর্য হতে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্যে সর্বোচ্চ বিকিরণ হয় তা 500 ন্যানোমিটার হলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? তাহলে আমাদের এই যে ভিনের সূত্র ল্যামডা এম গুণন টি সমান কি চাইছে? ভি। ভি এর মানটা ফিক্সড 2.9 গুণন 10⁻³ ল্যামডা এম দেওয়া আছে 500। তাহলে এখান থেকে টি বের করছি কিভাবে? এই যে পাওয়ারগুলা জাস্ট 10 এর পাওয়ারগুলা কাটছি, পরে জাস্ট অটোমেটিক কি হয়ে গেছে? 5800 কেলভিন। এটা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রাটা মুখস্থ রাখলে আসলে করার দরকার হয় না। আর তরঙ্গের বিকিরণটা যদি চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে। যেমন 500 ন্যানোমিটারের জায়গায় যদি হচ্ছে ধরো আরো অন্য ন্যানোমিটার দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে অঙ্ক করা লাগবে। যদি 500 থাকে তাহলে আমাদের ফিক্সড 5800। এই ভিনের সূত্র, স্টিফানের সূত্র, কৃষ্ণ বস্তুর বিকিরণ, তারপর হচ্ছে আমাদের সিপি, সিবি, গামা প্লাস আজকের লেকচার, সবগুলা বুঝতে পারছো কিনা? ক্লাস কেমন লাগছে? আর হচ্ছে হ্যাঁ কমেন্টস করো যে ক্লাস বুঝতে পারছো কিনা, কেমন লাগছে, আর হচ্ছে সব ক্লিয়ার কিনা। বাকি পার্ট যেটা আছে ম্যাথমেটিক্যাল পার্ট, আমাদের ইঞ্জিন, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তারপর হচ্ছে তাপমাত্রার স্কেল,
খুবই ইম্পর্টেন্ট। তাপমাত্রা স্কেল আর হচ্ছে ইঞ্জিন, এটাই হচ্ছে মেইনলি তাপগতিবিদ্যার মেইন পার্ট হচ্ছে ইঞ্জিন আর হচ্ছে কি তাপমাত্রার যে স্কেল আছে এটা থেকেই কোশ্চেন আসে। আর একটা আছে এন্ট্রপি। অল ক্লিয়ার। এই ফাংশনের ক্লাস করে যাদের মাথা হ্যাং হয়েছিল, আজকে কি মাথা একটু ঠান্ডা হয়েছে ক্লাস করে? স্বর্ণালী মাঝে মাঝে ক্লাসে পাওয়া যায়, মাঝে মাঝে নাই। অল ক্লিয়ার। আজকের ক্লাস হচ্ছে খুব বেশি লেন্থি হয় নাই, 25 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট। প্রথম দিকে একটু টাইম নিছে সেটিং হচ্ছে ক্লাস শুরু করতেই 5 মিনিট গেছে, তার মানে 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস হয়েছে। কারেন্ট গেছিল, এমবি কিনে রাখবা। এই ফাংশনের ক্লাসটা হচ্ছে লাইভ করার চেষ্টা করো। যারা কালকে ফাংশনের ক্লাস হবে দ্বিতীয় পার্ট, সবাই হচ্ছে লাইভ ক্লাস করবা, না হলে হচ্ছে পরের পার্টটুকু আরো ইম্পর্টেন্ট। কালকে যেটুকু পড়াবো এইটুকু থেকে আসলে কোশ্চেন আসবে। তারপর হচ্ছে তাপগতিবিদ্যারও কালকের পরের দিন হবে নেক্সট পার্ট। এই নেক্সট পার্ট থেকেই কোশ্চেন আসবে। কোনটা আসবে এটাও বলে দেওয়া যায় আসলে, যে কি কি কোশ্চেন আসবে। তাহলে হচ্ছে আমাদের পরের ক্লাস হচ্ছে কালকে ম্যাথমেটিক্স ক্লাস আছে, পরের দিন হবে নেক্সট পার্ট। সবাই হচ্ছে রেকর্ড ক্লাসই করবা, ক্লাসে তো প্রেজেন্ট কাউকে পাই না, 4-5 জন। এই যে 4-5 জন ক্লাস করো, এই 4-5 জনই। আগে স্টুডেন্ট ছিল 12 জন, এখন হয়েছে 16-17 জন। তারপরে আগে ক্লাস করতো 9 জন, এখন ক্লাস করে 5 জন। এই ক্লাস শেষ করে দিচ্ছি, তাহলে আজকে এই পর্যন্তই। ফ্রেশ ক্লাস, হ্যাঁ ফ্রেশ ক্লাস শেষ করে দিলাম। কালকের ক্লাসে সবাইকে যেন পাই।